আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তরুণরা ইতিহাস রচনা করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দেশের 12 জন যুব উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারে না। আমরা তোমাদের নতুন নীতি, যুগান্তকারী ধারণা এবং সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে দেখতে চাই। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একটি উন্নত, মানবিক এবং উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক মাহমুদুর রহমান। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলছে তার সাক্ষ্য গ্রহণ। বিগত সরকারের মেয়াদে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ড প্রমাণে তার সাক্ষ্য ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 45 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। গেল 2 দিন হালকা বৃষ্টির পর সকাল থেকে মেহেরপুরে মাঝারি বর্ষণ শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে নিচু এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে রাস্তাঘাট। এদিকে ভারতের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের কয়েকটি উপজেলা সহ মোট 12টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 4000-এরও বেশি পরিবার। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, লালমনিরহাটে হঠাৎ বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফারিহা, গত রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তিস্তার যে 44টি জলকপাটেই কিন্তু খুলে দেওয়া হয়েছে। ভারতের যে উজানের ঢল এবং ভারী বৃষ্টির কারণে তিস্তার তিরুপতি যে মানুষ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই পানিবন্দী হয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার 5টি উপজেলায় কিন্তু তিস্তা তিরুপতি মানুষ যারা রয়েছেন তারা পানিবন্দী হয়েছেন। আমি ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন 5টি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তিনি তাদেরকে বিষয়টি অবগত করেছেন এবং এখানে যারা পানিবন্দী রয়েছেন তাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা এখন পর্যন্ত আসলে কত হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে সেই তথ্য এখনো সংগ্রহ করছেন এবং আমাদেরকে এখনো তথ্য দিতে পারে নাই। পরবর্তী আমাদেরকে জানানোর কথা তিনি বলেছেন। আমি এখানে এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট আদিতমারি উপজেলার যে মহিষখোসা বারোঘড়িয়া এলাকায় এসে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও কিন্তু কোমর পর্যন্ত এবং কোথাও কোথাও হাঁটু পর্যন্ত কিন্তু পানি বন্দী রয়েছে। এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের ইতিমধ্যেই কিন্তু গবাদি পশু সহ তারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। একদিকে যেমন তাদের কর্মক্ষেত্রে আঘাত ঘটছে, অন্যদিকে কিন্তু তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তাদের ভিতরে একটু ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছে। পিছনেই এখানে কিন্তু 2টি স্কুল রয়েছে, বারোঘড়িয়া যে উচ্চ বিদ্যালয় এবং একটি প্রাথমিক বিদ্যালয়, 2টি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে এখানকার স্কুলের শিক্ষার্থীরা কিন্তু স্কুলে আসতে পারে নাই। তো যে মানুষ রয়েছেন তারা কিন্তু সব মিলে এই পানি এবারে 4র্থ পর্যায়ের যে বন্যা, সেই বন্যার কারণে কিন্তু আবারও তারা দুর্ভোগে পড়েছেন এবং ফসলি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।
এবারে নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে 11টি প্যানেল লড়াইয়ের মাঠে নেমেছে। গতকাল পর্যন্ত ঘোষিত 11টি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্র শিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি। এদিকে কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সবার সম্মুখে লটারির মাধ্যমে যে নাম্বার নির্বাচনের যে ব্যাপারটা, সেটা থেকে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ, আমরা রাকসু যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটা স্বচ্ছ হতে যাচ্ছে এবং আমরা একটা সুষ্ঠু, সুন্দর, স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করতে পারি। আমাদের প্যানেলের এই ক্রমানুযায়ী এটা থাকবে। তো আমরা চাচ্ছি যে এই আমেজপূর্ণ পরিবেশে যেভাবে আমরা ব্যালট নাম্বার নিচ্ছি, নির্বাচনটাও এরকম আমেজপূর্ণ পরিবেশে আমরা করবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে গতকাল ফর্ম নিয়েছেন 7 জন ভিপি প্রার্থী সহ 26 জন। এ তথ্য জানান নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। তিনি জানান, প্রথম দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে 26 জন ও হল সংসদ পদে 2 জন ফর্ম সংগ্রহ করেছে। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। এদিকে নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। আজ সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো ফর্ম বিতরণ করা হবে। ভলিবল দলের বর্তমান অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড়। তো সেই জায়গা থেকে যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক, তো আমি ক্রীড়া সম্পাদক পদেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আর কি। যে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের তো অনেক সমস্যা, বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে একটা প্ল্যাটফর্ম দরকার হয়। প্ল্যাটফর্মের জন্য আসলে ভাই চাকসুর নির্বাচনটা করা। আমাদের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছে একটা সুন্দর নির্বাচন, তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য, এবং আমার মনে হয় যে এই প্রসেসটুকু শুরু হয়ে গেল আজকে। ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিকায়ন করা হবে বলে মন্তব্য করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। গতকাল বিকেলে পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের লোকোমোটিভ ও পাকশি বিভাগীয় রেলওয়ে বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শন শেষে তিনি আরও বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে। এ সময় লোকোমোটিভে লোকবল সংকট দূর করতে নতুন নিয়োগেরও আশ্বাস দেন রেল সচিব। আপনারা জানেন যে রেলের ক্ষেত্রে, শুধু রেলের না, অনেক কিছুর ক্ষেত্রে আসলে আমাদের বাজেট স্বল্পতা একটা অন্তরায়। এখানেও তাই। আসলে আমাদের রেলের 2 টাকা 9 পয়সা খরচ করে 1 টাকা উপার্জন করতে হয় রেলের। এখন সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে আমাদের আসলে বাজেট বরাদ্দ হয়। কাজে এই জিনিসটি যেন প্রায়োরিটি বেসিসে একটি টার্ন টেবিল সহ ঈশ্বরদী এবং পাকশির যে সমস্ত আমার পরিদর্শনকালে যে সমস্ত অসুবিধাগুলো আছে সেগুলো আমরা মিট করতে চেষ্টা করব। আবারও বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে 3 দিনের হরতাল ডাকা হয়েছে। 4 আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে কর্মসূচির প্রথম দিনে 12 ঘন্টার হরতাল শুরু হয়েছে। সকাল 6টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। কর্মসূচিতে খুলনা, ঢাকা, খুলনা, পিরোজপুর, খুলনা, মোংলা সহ দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে জেলায় 2 দফায় হরতাল কর্মসূচি পালন করা হয়েছে। তবে এবারের হরতাল কিছুটা শিথিল করা হয়েছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। ফরিদপুরের ভাঙ্গা থেকে 2টি ইউনিয়ন নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও কোনো অবরোধকারীদের মহাসড়কে দেখা যায়নি। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গেল রাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে 90 জনকে আসামি ও অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করেছে। এই মামলার প্রধান আসামি মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গেল রাতে নগরকান্দা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকার ভাড়া বাসা থেকে গেল রাতে শিশুসহ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। নিহতরা হলেন বগুড়ার ধুনট এলাকার রুবেল আহমেদ, তার স্ত্রী সনি আক্তার ও তাদের 6 বছরের কন্যা শিশু জমিলা।
এদিকে পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিব মাতবর নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। 2024-25 অর্থ বছরে বিমানবন্দরটির আয় দাঁড়িয়েছে 270 কোটি 49 লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 33 কোটি টাকা বেশি। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাহ আমানত বিমানবন্দরে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি, বকেয়া আদায় সহ নানা খাত থেকে এবার সর্বোচ্চ আয় হয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে যাত্রী যাতায়াতও বেড়েছে। খেলার খবর ক্রিকেট। এশিয়া কাপ টি-20তে আজ মাঠে গড়াবে দুটি ম্যাচ। বি গ্রুপে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা খেলবে হংকংয়ের বিপক্ষে। এই গ্রুপের ম্যাচটি শুরু রাত 8:30টায়। খাতা কলমে হংকং দুর্বল প্রতিপক্ষ হলেও লঙ্কানরা হালকাভাবে নিচ্ছে না দলটিকে। ম্যাচটিতে জয় তুলে নিয়ে সুপার 4-এ এক পা দিয়ে রাখার লক্ষ্য লঙ্কানদের। এদিকে এই ম্যাচে ঝুলে আছে বাংলাদেশের সুপার 4-এ খেলার ভাগ্য। লঙ্কানরা জয় পেলে টাইগারদের পরের রাউন্ডে খেলার সমীকরণ কিছুটা সহজ হবে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45-টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।